গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা নির্দেশিকা 3 মাসের জন্য স্থগিত করল হাইকোর্ট। ব্যাখ্যা দিতে সচিবকে তলব। অর্থ পাচার মামলায় তারেক রহমান, গিয়াসউদ্দিন মামুন সহ সব অভিযুক্ত খালাস। ঘুষের মামলায় লুৎফুজ্জামান বাবরের জামিন। আওয়ামী লীগ ভোটে যাবে কিনা সিদ্ধান্ত নিতে হবে তাদের। বিবিসিকে প্রধান উপদেষ্টা, দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন মার্চে। ছয় মাসের বেশি তথ্য কমিশন অকার্যকর থাকা বিব্রতকর। দায় নিতে হবে সরকারকেই, বলছেন বিশিষ্টজনেরা। আইন সংশোধনে 28 প্রস্তাব। রাজধানীর ভাসান থেকে আবুল বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পুড়েছে বেশ কিছু কাঁচা ঘর, নিঃস্ব অনেকেই। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তার জন্য 2 মার্চ জারি করা প্ররক্ষা নির্দেশিকা 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করে সম্প্রতি জারি করা নির্দেশিকার ব্যাখ্যা দিতে 18 মার্চ সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় এই নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুলও দেন হাইকোর্ট। সকালে আইনজীবী শিশির মনির নির্দেশিকাটি আদালতের নজরে এনে বলেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে প্রধান বিচারপতি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপিল বিভাগের বিচারপতিদের অবস্থানও ওপরে। অথচ 2 মার্চের নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি এবং পুলিশের একজন ডিআইজিকে একই ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, যা পদমর্যাদার অবমূল্যায়ন। আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন, কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না। দ্বিতীয়ত বলছেন 3 মাসের জন্য এই যে মেমো জারি করেছেন তা স্থগিত করে দিয়েছেন। আর তৃতীয়ত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং সেই দিন 18 মার্চ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী জাহিদুল বাশার, যাচ্ছি তার কাছে। বাশার, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তো বিশেষ নিরাপত্তা নির্দেশিকা 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। হাইকোর্ট আর কি বলেছে, বিস্তারিত জানাবেন। দেখুন, এখানে মূল বিষয়টি হচ্ছে একটি নির্দেশিকা জারি হয়েছে, কিন্তু এটি স্থগিত করতে হলো কেন, এটি হচ্ছে মূল বিষয়। কারণটা হচ্ছে, আপনি জানেন যে 1986 সালের পর থেকে যেই 86 সালে করা যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, পরবর্তীতে এটি নিয়ে সুপ্রিম কোর্টে আলাদা রায় রয়েছে, তার উপরে আবার রিভিউ আবেদনের শুনানি রয়েছে সামনে। যাই হোক, তো সেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি যেটি এখন বর্তমান আছে, সেখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা যে পদমর্যাদায় রয়েছেন তাদের অনেককে এই নিরাপত্তা নির্দেশিকার যে পদমর্যাদা বা নিরাপত্তা নির্দেশিকায় যে ক্যাটাগরিতে ফেলানো হয়েছে সেখানে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তার মধ্যে প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি তারা রয়েছেন। সেটি আজকে আইনজীবী শিশির মনির তিনি হাইকোর্টের একটি বেঞ্চের নজরে নিয়ে এসছেন এবং আদালত সেই প্রেক্ষাপটে শুনানিতে যে আদালত কিন্তু খানিকটা ক্ষোভ প্রকাশ করে একথা বলেছেন যে আদালত থেকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দেওয়া হয়, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না আসে, অথচ আমরা মাঝে মাঝে দেখি যে এই বিচার বিভাগকেই আসলে বিভিন্ন সময় অবমূল্যায়ন করা হচ্ছে বা হয়। তো এখন কি ধরনের যে নিরাপত্তা নির্দেশকায় তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে সেই বিষয়টিতে আমি একটু আগে নিরাপত্তা নির্দেশকাটা বিশ্লেষণ করছিলাম এবং আইনজীবীর সাথেও কথা বলছিলাম। আদালতেও এর খানিকটা আলোচনা হয়েছে। সেটি হচ্ছে, দেখুন, প্রধান বিচারপতির কথা যদি বলা হয়, তিনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং তারপরেই কিন্তু প্রধান বিচারপতির অবস্থান, যিনি বিচার বিভাগের প্রধান। কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির এই যে পদক্রম অনুযায়ী সেই বিষয়টি হয়নি যেটি নির্দেশিকাতে বলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মোট 4টি ক্যাটাগরিতে এই নিরাপত্তা ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন এখন যারা উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় যারা রয়েছেন এবং স্পিকার, আর তৃতীয় ক্যাটাগরিতে অনেকগুলো ব্যক্তিকে রাখা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি সবার শুরুতেও আছেন এবং শেষের দিকে রয়েছেন পুলিশের যে রেঞ্জের যে
ডিআইজিরা থাকেন তারা, অর্থাৎ উপমহাপরিদর্শক যারা রয়েছেন তারা, এবং পুলিশ কমিশনার, অর্থাৎ একই ক্যাটাগরিতে একজন প্রধান বিচারপতি এবং পুলিশ মহাপরিদর্শক কিভাবে তার বাসায় পুলিশ প্রোটেকশন পাবেন, গানম্যান পাবেন, এরপরে তার যেই পুলিশ স্কট তিনি কিভাবে পাবেন, এই বিষয়গুলোতে প্রধান বিচারপতির সাথে একজন পুলিশের উপমহাপরিদর্শককে একই ক্যাটাগরিতে আনা হয়েছে, যেখানে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরাও ওই ক্যাটাগরিতে আছেন। এটি নিয়ে আজকে আইনজীবীরা ক্ষোভ জানিয়ে তারা আদালতের নজরে এনেছেন বিষয়টি, এবং আদালত স্বপ্রণোদিত হয়ে কিন্তু এই রুলটি জারি করেছেন। সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে 18 মার্চ তলব করা হয়েছে, তাকে এসে ব্যাখ্যা দিতে হবে যে কেন এই ঘটনাটি ঘটলো এবং এখানে আসলে হেয় প্রতিপন্ন করা হয়েছে কিনা, বা সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা আছে কিনা এটি করার। তো 18 মার্চ তিনি আসবেন এবং তখন তিনি ব্যাখ্যা দিবেন যে আসলে তাদের দিক থেকে মূল ব্যাখ্যাটা কি। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। দুদকের অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন সহ সব অভিযুক্তকেই খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ এই রায় দেয়। এর আগে 2016 সালে এই মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। একই সাথে এই মামলায় তাদের দেয়া দণ্ডের কার্যকারিতাও স্থগিত ছিল। 10 ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। 2009 সালে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। 2010 সালে 6 জুলাই দেওয়া হয় চার্জশিট। 2011 সালের 8 আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। জনাব তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। 21 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সকালে ঢাকার বিশেষ জজ 3 আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই আদেশ দেন। পরে আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 8 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 18 মার্চ দিন ধার্য করেন। জানা যায়, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামিদের বাঁচাতে 21 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে 2007 সালে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান। আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা সে সিদ্ধান্ত তাদের নিজেদেরকেই নিতে হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পাশাপাশি তিনি আরও জানান, নির্বাচনে কারা অংশ নেবে তা ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রত্যাশা অনুযায়ী সংস্কারগুলো দ্রুত করতে পারলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। তবে দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে আরও কয়েক মাস লাগতে পারে বলে মত প্রধান উপদেষ্টার। আইনশৃঙ্খলা ইস্যুতে তিনি বলেন, গত বছরের সঙ্গে একই সময়ের তুলনায় এখনকার পরিস্থিতি ঠিকই মনে হচ্ছে। এ সময় দেশে বর্তমানে যা ঘটছে তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয় বলে মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আওয়ামী লীগ সদস্যদের জন্য বাংলাদেশ নিরাপদ নয় এমন অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইন তার নিজের গতিতেই চলছে। আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা সে সিদ্ধান্ত তারাই নেবে। তাদের বিষয়ে আমি সিদ্ধান্ত দেব না। তাছাড়া নির্বাচনে কারা অংশ নেবে তা ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রত্যাশা অনুযায়ী সব সংস্কার দ্রুত করতে পারলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। তবে দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে কয়েক মাস পিছিয়ে আগামী বছরের মার্চে হতে পারে নির্বাচন। নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর ফলে ফ্যাসিবাদী শাসন কাঠামো চিরতরে বিলুপ্ত হবে বলে মনে করছেন তারা। তবে দেশের প্রথম প্রজাতন্ত্রকে ব্যর্থ মনে না করায় গণপরিষদের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি।
28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে দলটি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক গঠনের কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপরেই সেকেন্ড রিপাবলিক ইস্যুতে রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা। এনসিপি নেতাদের দাবি ৭১ পরবর্তী যে সংবিধান তা কলঙ্কিত হয়েছে। প্রথম রিপাবলিকের হাতে গণহত্যার রক্তের দাগ, এবং সেটি আপনারা দেখবেন ৭২ থেকে ৭৫-এর রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা। তার পরবর্তী আমরা দেখেছি যে সামরিক শাসন জেঁকে বসা, এবং সংবিধানে কিন্তু লণ্ডভণ্ড হয়েছে, একাধিকবার সংশোধন হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তিকে এবং একটি গোষ্ঠীকে, একটা পরিবারকে রাজনীতিতে পাকাপোক্ত করার জন্য আমরা কিন্তু দেখেছি যে এই সংবিধানটি কাজ করেছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা সংসদ প্রতিনিধি হবেন তাদের কাছে নতুন সংবিধান প্রণয়নের জন্য ম্যান্ডেট থাকবে। এই অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি সাংবিধানিক কাঠামো নির্মাণ করা যার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথেই হতে পারে। সামনে যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এইটার ফলেই কেবলমাত্র আমাদের যে পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। তবে বিএনপি বলছে, বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই। এখন গণপরিষদের অস্তিত্বটা কোথায়? বাংলাদেশে এখন এককেন্দ্রিক শাসন ক্ষমতা, জাতীয় সংসদ। আবিধানিক অর্থে যদি বলি, তো সেই ক্ষেত্রে গণপরিষদ হবে কি করে? গণপরিষদ হতে হলে তো ওইটাকে যদি আমরা স্মরণ করি ৭২-এর সদ্য স্বাধীন বাংলাদেশের, তাহলে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল, প্রাদেশিক পরিষদ, জাতীয় পরিষদ, দুটো মিলে হয়েছিল গণপরিষদ। স্বাধীনতার পরে ১৯৭২ সালের ১০ এপ্রিল বাংলাদেশে গণপরিষদের প্রথম ও একমাত্র সভা অনুষ্ঠিত হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় ১.৫ কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত, তবে বিদেশে থেকেই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। প্রবাসীদের জন্য প্রক্সি পদ্ধতি চালুর চিন্তা করছে নির্বাচন কমিশন। পরিবারের বিশ্বস্ত কেউ তার হয়ে পছন্দের প্রতীকে ভোট দেবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি। বর্তমানে ভোটার সংখ্যা ১২,৩৭ লাখ, জুনে যুক্ত হবে আরও প্রায় ২৫ লাখ। প্রবাসী ভোটার রয়েছে প্রায় ১.৫ কোটি। পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও কেউ তা করেনি। প্রবাসীদের জন্য ৩টি উপায় চিন্তা করছে নির্বাচন কমিশন। সেগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং। প্রবাসীদেরকে ভোটের ব্যবস্থা করার জন্য আমরা খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করছি। যে আমাদের আইনে আবার প্রক্সির কোনো সিস্টেম নাই, আমাদের আরপিওতে নাই। আছে পোস্টাল ব্যালট, এটা আছে, কিন্তু অনলাইনেরটা ওইভাবে আসে নাকি। সংস্কার কমিশন আবার অনলাইনের জন্য কিছু সাজেশন দিয়েছে, ওনারা আবার টেকনিক্যাল কমিটি করে পাইলট করার কথা বলেছে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ইলেকশনে এটা যাওয়াটা একটু মুশকিল হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রক্সি ভোটিং চালুর চিন্তা কমিশনের। সর্বশেষ আমরা প্রক্সি নিয়ে চিন্তা করছি, ভাবছি যে এটা একটা অপশন হতে পারে বলে আমরা মনে করি। তো সেটা নিয়ে আমরা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি। আমরা শিগগিরই একটা টেকনিক্যাল ওয়ার্কশপের মতো করে আরও কিছু এক্সপার্ট লোকজনের পরামর্শ নিয়ে এই ব্যাপারে একটা হয়তো সিদ্ধান্ত নিব। প্রক্সিটার তো বেসিক ধারণাটা হচ্ছে যে আমার একজনের পক্ষে আরেকজন অথরাইজ করে দিলে পাওয়ার অনুমতির মতো দেওয়া আর কি। পাওয়ার অনুমতি দিলে হয়তো ইন্ডিয়াতে সেই সিস্টেমটা ওয়ার্ক করতেছে ভালো। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, শর্ত মেনে আবেদন করলে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন বিবেচনা করবে ইসি। আমরা তো আইনের বাইরে যেতে পারবো না। আমরা আইনের মধ্যে যা যা শর্ত আছে সেটা নতুন দল যারাই করুক, তারা যদি এটা পূরণ করে আমাদের কাছে আবেদন করে, আমরা ডেফিনেটলি বিবেচনা করবো এটা। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সিইসি। কোনো বিশেষ দলের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কোনো কাজ করছি না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীন দেশে ৬ মাসের বেশি সময় তথ্য কমিশন অকার্যকর থাকা বিব্রতকর, আর এর দায় সরকারকে নিতে হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সকালে তথ্য অধিকার ফোরামের আলোচনায় উঠে আসে এসব কথা। বিভিন্ন ফোরামে
ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরামের সভা। এতে তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানের পর তথ্য অধিকার কমিশনকে আরও কার্যকর করা ও আইন সংশোধনের কিছু প্রস্তাব। রাজনৈতিক কারণে এই কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তাই সামনে আসে একে সাংবিধানিক রূপ দেওয়ার দাবি। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের কারণে আসলে তথ্য কমিশন সেইভাবে ইন্ডিপেন্ডেন্টলি কোনো দিন ফাংশন করতে পারে নাই, এটা আপনারা সবাই জানেন। সো সেই জায়গায় আইনে কিছু পরিবর্তন এবং চেকস অ্যান্ড ব্যালেন্স আমাদের আনা দরকার। এবং আরেকটা বড় যেটা আমাদের দাবি, আমরা এটা কনস্টিটিউশনাল বডি করতে চাই। এ সময় সুজন সম্পাদক জানান, ব্যক্তিগত ছাড়া সব তথ্য দিতেই বাধ্য কমিশন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আনতে হবে তথ্য অধিকার আইনের অধীনে। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। জুলাই অভ্যুত্থানের পর থেকে প্রায় অকার্যকর তথ্য কমিশন, তাই দায়িত্ব নিয়ে এর পুনর্গঠন সরকারকেই করতে হবে বলে মত টিআইবির নির্বাহী পরিচালকের। আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবৎ নেই, 6 মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। আমাদের বিব্রতকর একটা পর্যায়ে আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কেন তথ্য কমিশন গঠিত হলো না, বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে এবং আমরা মনে করি যে অনতিবিলম্বে সেই কাজটা দায়িত্বটা সরকারের পালন করা উচিত। তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনা, কমিশনকে সাংবিধানিক করা সহ আইন সংশোধনে 28টি প্রস্তাবও দিয়েছে তথ্য অধিকার ফোরাম। সামনের দিকে দেখার সুযোগ করে দিয়েছিল। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে। এক যুগেও শেষ হয়নি ত্বকী হত্যার বিচার, জমা হয়নি চার্জশিট, বিচার আটকে রাখে আওয়ামী লীগ, অভিযোগ সজলে। বগুড়ায় গোপন বন্দিশালায় আটক রাখা হতো আওয়ামী লীগ বিরোধীদের, প্রকাশিত হচ্ছে ভয়াবহ নির্যাতনের চিত্র। রাজধানীর ভাসানটেকের বিআরপি বস্তিতে আগুনে পড়ে গেছে অন্তত 35টি ঘর ও দোকান, নিঃস্ব হয়েছেন অনেকেই। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে বেলা 11টার দিকে আবুল বস্তিতে আগুন লাগে, পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘন্টার চেষ্টায় বেলা 11:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বস্তির বাসিন্দারা তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। 5টা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি। এর পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে নাই, দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। বরিশালের উজিরপুরে আগুনে পড়ে গেছে গ্রিন লাইন পরিবহনের একটি বাস, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় সকাল 11টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি বাস যায়। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়, পরে দ্রুত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এ সময় বাসটি পুরোপুরি পুড়ে যায়। এসি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির কয়েকশো ঘর, পুড়ে গেছে রোজিনা পরিবহনের বেশ কয়েকটি বাসও। পরে ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তদন্তের পর জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। মানুষের বাড়িঘর ছিল এনে, তাও আপনার হাজার মানুষের বসবাস ছিল এই জায়গায়, একটা বাড়িও নাই। আমরা ভাই রুমের ভিতরে শুয়েছিলাম, দেখি হঠাৎ করে আগুনের একটা আগুনের তাপ আসছে, তখন আমরা ঠিক পাইছি। তখন এসে দেখে এখানে আগুন, বিশাল আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছেন বেরিয়েছেন ঘর থেকে। কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনো মালামাল বের করতে পারেননি বস্তিবাসীরা।
ফায়ার সার্ভিসে ডাকতে ডাকতে ফায়ার সার্ভিস টাইম মতো আসতে পারে নাই, ঠিক আছে। অনেক পরে এসে কোনো রকম সবকিছু কন্ট্রোল করতে করতে এদিকে বাস ধরে গেছে রোজিনা কোম্পানির। তারপরে কারেন্টও বন্ধ হয়ে গেছে, কিছু আর বেরো করতে পারি, চিকন গলি কেমনে কি বেরো করব। স্থানীয়রা জানান বস্তির ঠিক পাশেই ছিল টায়ার সহ গাড়ির যন্ত্রাংশের দোকান, পুড়ে গেছে সেখানকার মালামালও। বস্তি এলাকা তো 500 ঘর আছে, কেউ কোনো তিল পরিমাণে একটা কাপড় বাইর করতে পারে নাই, হঠাৎ আগুন ধরছে। পরে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ, এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে না। ফায়ার সার্ভিস বলছে কেবল মোল্লা বস্তি নয়, আগুনের ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ, আর এতে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ফেসবুক পোস্টে একই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমও। বুধবার রাতে এই সংঘর্ষে আহতরা চিকিৎসা নিয়েছেন কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে। নর্থ সাউথ শিক্ষার্থীদের অভিযোগ, রাত 10টার পর সার্জিস আলম সেখানে এলে শিক্ষার্থীদের উপর চড়াও হন ছাত্রদলের 40 থেকে 50 জন কর্মী। এতে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় ভাটারা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষই। বিষয়টি নিয়ে আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্থার মামলায় গ্রেপ্তার ঢাবি কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবের মুক্তির দাবিতে রাতে শাহবাগ থানায় বিক্ষোভ করেছে তৌহিদি জনতা। এ ঘটনায় রাতভর থানায় ছিল কড়া নিরাপত্তা। বিক্ষোভকারীদের অভিযোগ, পোশাক নিয়ে মন্তব্য করায় যাকে গ্রেপ্তার করা হয়েছে অপরাধের চেয়েও তার বেশি সাজা হচ্ছে। একে ভুল বোঝাবুঝি বলেও দাবি করেছেন তারা। এর আগে বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে পোশাক প্রশ্নে হেনস্থার শিকার হন বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর অভিযোগ করেন তিনি। নারী ও শিশু নির্যাতন আইনে শাহবাগ থানায় করেন মামলা। ফেসবুক পোস্টে অর্ণবের ছবি থাকায় তাকে শনাক্তের পরপরই পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত ছাড়াই আজকে এই অর্ণব ভাইকে গ্রেফতার করে এই থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ বলছে হ্যাঁ আমরা তদন্ত করে দেখব, পুলিশ নিজেও বলছে যে হ্যাঁ এটা একটা খুব সিম্পল একটা ঘটনা, আমরা তদন্ত করে দেখব। এখন পুলিশ নিজে তদন্ত করে নাই, তার আগে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। 12 বছর পার হলেও বিচার হয়নি নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। মামলার নথিপত্র 81 বারের মতো আদালতে উঠলেও অভিযোগপত্র জমা পড়েনি। পরিবারের অভিযোগ, হত্যাকারীরা রাজনৈতিক পরিবারের সদস্য হয় বিচার আটকে রাখে আওয়ামী লীগ সরকার। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকী। 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় ত্বকীর বাবা থানায় মামলা করেন। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। তাদের মধ্যে 2 জন আজমিরি ওসমান হত্যার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকার করেন। তবে 12 বছর পেরিয়ে গেলেও এখনও আদালতে অভিযোগপত্র দিতে পারেনি র্যাব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলায় নতুন করে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 5 আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনও তদন্ত চলমান রয়েছে। 2 মার্চ হত্যা মামলাটির নথি 81 বারের মতো আদালতে উঠলেও অভিযোগপত্র জমা পড়েনি। সেপ্টেম্বরের মধ্যে তারা আরও নতুন 6 জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে একজন 164 করেছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে অভিযোগপত্রটি দাখিল হয়নি এখনো পর্যন্ত। আগামী 17/4 নতুন করে আবার তারিখ আছে। ত্বকীর বাবার অভিযোগ, হত্যাকারীরা রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকারের আমলে সুষ্ঠু বিচারের আশা পরিবারটির। ত্বকী হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই। শেখ হাসিনার সময় তো 11.5 বছর গেল, কিন্তু এখন অভিযোগপত্রটা তারা আদালতে জমা দেবে, কিন্তু যেন তেনভাবে যাতে অভিযোগপত্রটা তারা তৈরি না করে। এদিকে ত্বকীর হত্যার 12 বছরে 3 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকীর মঞ্চ।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, অভিযোগপত্র কবে নাগাদ জমা হতে পারে সে বিষয়ে কোনো ধারণা পেয়েছেন কিনা? দেখুন, র্যাব এই ত্বকী হত্যা মামলার চার্জশিটের বিষয়ে যেই র্যাব কর্মকর্তা যে বিষয়টি জানিয়েছেন যে তারা এই ঘটনায় তদন্ত করছেন এবং এই পর্যন্ত তারা 5 আগস্টের পরে কিন্তু এই মামলার গতিশীলতা ফিরে এসেছে এবং র্যাবের এই তদন্ত কার্যক্রম তারা অনেকটা এগিয়ে নিয়েছেন। এর মধ্যে 6 জনকে তারা গ্রেপ্তার করেছেন এবং আসলে র্যাব যেই বিষয়টি বলছে যে তারা একটি হত্যা মামলার যেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন, তারা আসলে এই বিষয়গুলি একেবারে ভালো করে যেন কোনো রকমের ত্রুটি না থাকে এবং একটি ভালো যেই মূল আসামিদের শনাক্ত করে এবং একের প্রকৃত হত্যার নির্দেশদাতা যারা ছিল সব মিলিয়ে যেন যথাযথ চার্জশিটটা তারা আদালতে দাখিল করতে পারে, সে কারণে তারা সেই তদন্ত কাজটি নিখুঁতভাবে তারা সেই কাজটি করছেন এবং অচিরেই তারা তাদের তদন্ত কাজ শেষ হলে তারা দাখিল করবে আদালতে, এমনটা তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে ত্বকী হত্যাকাণ্ডের এই 12 বছরেও কিন্তু এর বিচার কাজ শেষ হয়নি। এই কারণে কিন্তু ত্বকীর পরিবার সহ নারায়ণগঞ্জের বিভিন্ন মহল এবং সাংস্কৃতিক সংগঠন, অন্যান্য সাধারণ মানুষ এই ত্বকীর হত্যাকাণ্ডটি কিন্তু নারায়ণগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছিল এবং আসলে নারায়ণগঞ্জে যেই ত্বকীর হত্যার প্রতিবাদে যে নজিরবিহীন আন্দোলন এবং হরতাল হয়েছিল, আসলে একেবারে প্রকৃতপক্ষে যেই বিষয়টি বলতে গেলে যে নারায়ণগঞ্জের মানুষ চায় ত্বকী হত্যার বিচার হোক, সেটা প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আমলে এটা আটকে রেখেছিল। এইসব বিষয়গুলি কিন্তু ত্বকীর বাবা অভিযোগ করেছে এবং তারা চায় যে এই হত্যার দ্রুত বিচার কার্যক্রম শেষ করুক। এই ছিল আমার কাছে ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। বগুড়ার পুলিশ লাইনের ভেতরে গোপন বন্দিশালা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে আটকদের ক্রসফায়ারে হত্যা করা হতো, শরীর ঝলসে দেওয়া হতো গরম চা দিয়ে। মূলত কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হতো এই বন্দিশালায়। 2016 সালের জুন মাসের ঘটনা। বাবা আব্দুল বাসেদ মোল্লার সঙ্গে এশার নামাজ পড়ে ফিরছিলেন সবজি বিক্রেতা তুহিন মোল্লা। এ সময় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে নিয়ে যাওয়া হয় বগুড়ায় ডিবি কার্যালয়ে। এর 2 সপ্তাহ পর তুহিনের গুলিবিদ্ধ মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পায় পরিবার। আমরা সিলেক্ট ধরে নিলেন কি দোষে কি কেস, তাই কাঁচামালে ব্যবসা করে আর আমার সাথে সংসারই করে, আপনি কি জন্য ধরলেন? তা হচ্ছে যে আপনার সিলেক্ট ধরিনি আমি, ধরেন আপনি আধা ঘন্টার মধ্যে নিয়ে এলেন, এখনই আপনার পেছে আমরা আসতেছি, আপনাকে সাদা পোশাক আপনি তো দেখলাম আপনার, না আপনার ছেলে আমরা চিনি না, দেখিও নি। সিআইডি জানিয়েছে ওই বছরের 9 জুন তুহিনকে গাইবান্ধা সিআইডির কাছে হস্তান্তর করে বগুড়া পুলিশ। দেখানো হয় সে গাইবান্ধার আল্লাহর দল নেতা ডেপটি হত্যা মামলার আসামি। তবে এজাহারে তুহিনের কোনো নাম ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তার কোনো সম্পৃক্ততা পায়নি সিআইডি। যে ডিপটি হত্যা মামলার সাথে জড়িত থাকার আমি সাক্ষ্য প্রমাণ পাইনি এবং ইজাহারে তার নাম ছিল না। পরবর্তীতে আমরা যখন আসামিটাকে হস্তান্তর করলাম, যেদিন নিয়ে গেছি সেই রাত্রে হস্তান্তর করলাম। নিয়ে যাওয়ার পরে ওই রাত্রে আমি খবর পেলাম যে আসামিটা গোবিন্দগঞ্জ এলাকায় ক্রস ফায়ারে মারা গেছে। তুহিন মোল্লার হত্যার বিচার চায় তার পরিবারের সদস্যরা। দরবার নাই, কোনো সালিশ নাই, ওই ভাই বইয়েরা আরো লোকজন কর পাবি। আর আমার ছেলে কিভাবে মারলো, আপনারা আমার এই বিচারটা আমার করে দেন। আমার ছেলে কৃষক মরে গেল, কৃষক মারলো, আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। ভুক্তভোগীদের অভিযোগ, বগুড়া পুলিশ লাইনের অবৈধ বন্দিশালায় কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হয়। সুষ্ঠু একটা তদন্ত করে আমরা একটা বিচার চাই। আমরা অনেকদিন আকাঙ্ক্ষা করতেছিলাম যে সরকার বা যে মাধ্যমে হোক, আমরা তো ভয় পাচ্ছি, এখনো পাইতেছি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে 2015 সালে ওই বন্দিশালা তৈরি করা হয়। এখানে বগুড়ার দুপচাচিয়ার 1 জন ও গাইবান্ধার আরো 3 জন আটক ছিল। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় এই যে গোপন বন্দিশালার বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা এই ব্যাপারে?
পুলিশ কর্মকর্তারা যারা রয়েছেন, অন্তত এখন যারা কাজ করছেন, তারা এই সম্পর্কে কোনো কিছু নতুন করে আমাদের কোনো তথ্য দিতে পারেনি। তবে যারা এইখানে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছে, বিশেষ করে যাদের সময়ের এই অভিযোগগুলো উঠেছে, আমি সেই রকম কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা এই বিষয়টাকে পুরোপুরি অস্বীকার করেছে। কিন্তু যারা এই বন্দিশালায় দীর্ঘদিন ছিলেন, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা থেকেছেন, তারা বলেছে যে তাদেরকে দীর্ঘ সময়ের জন্য পুলিশ লাইনে আটকে রাখা হতো। বিশেষ করে আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, আব্দুল বক্কর, তিনি আমাকে যেটি বলেছেন যে তাকে যখন আটক করে নিয়ে আসা হয় বাড়ি থেকে, তখন চোখ বেঁধে প্রথমে যে জায়গাটা নিয়ে আসা হয়েছিল সেটি সম্ভবত তার বাসায়, যে এটি ডিবি কার্যালয় ছিল বগুড়ার। পরে তাকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটা তিনি চিনতে পারেননি, তবে তার যে ধারণা সেটি পুলিশ লাইন হবে, এবং সেখান থেকে তিনি তার যে অভিজ্ঞতা, তার উপরে যে নির্যাতন হয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। প্রথম যে বিষয়টি বলেছে যে তাকে একসময় এক পুলিশ কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হয় চোখ বাঁধা অবস্থায়, সেই পুলিশ কর্মকর্তা তার সাথে কথা বলতে বলতে তার মাথায় গরম চা ঢেলে দেন। তার উপরে আর কি ধরনের নির্যাতন করা হয়েছে এই বিষয়টি জানতে চাইলে তিনি আমাকে বলেন যে তাকে প্রথমেই একটা অন্ধকার ঘরে নিয়ে পায়ের নিচ থেকে টুল সরিয়ে নিয়ে ঝুলিয়ে ফেলা হয়, এবং ঝুলন্ত অবস্থায় তাকে লোহার কিছু দিয়ে পিছনের অংশে আঘাত করা হয়, এবং সে রক্তাক্ত জখমও হয়। কোনো সময় তার অবস্থাটা এমনও দাঁড়িয়ে গিয়েছিল নির্যাতনের কারণে সে জ্ঞান প্রায় হারিয়ে ফেলে। বিশেষ করে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে তুহিনকে নিয়ে যাওয়া হয়, সেও দীর্ঘদিন এখানে আটকা ছিল, সেটা সে শনাক্ত করেছে, এবং পুলিশ কর্মকর্তা যিনি তুহিনকে নিয়ে গেছে তিনিও এখান থেকেই বগুড়া পুলিশ লাইন থেকেই তুহিনকে গাইবান্ধায় নিয়ে গিয়েছিল। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে ঈদযাত্রায় লঞ্চে বেশি ভাড়া নিলে প্রয়োজনে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। 15 রমজান থেকে স্পিডবোট, বাল্কহেড চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রের অংশ হবে না গ্রিনল্যান্ড, বললেন দ্বীপটির প্রধানমন্ত্রী। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের চেয়ারম্যান আয়ুব আলী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রিপুন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, গত বছরের 13 আগস্ট বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলাটি করেন মেহেদী হাসান ফয়সাল। আদালত পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। 28 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। এ সময় আদালত আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ তাদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হয়নি। পরে আয়ুব আলী ও রিপুন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। তাদের জন্য এই $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার $1 বিলিয়ন আটকে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর তেজগাঁয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বহুমুখী পাট পণ্য মেলা ও তাঁতবস্ত্র মেলার উদ্বোধনীতে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, পাট শিল্পের সম্ভাবনা অনেক, তবে উৎপাদন হলেও ঠিকমতো বাজারজাত হচ্ছে না। প্রতিশ্রুতি ভঙ্গ, মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারেও পাট পণ্যের ক্রেতা কমছে। বাজারে পাটের ব্যাগের সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে তোলার তাগিদ দেন। উদ্যোক্তারা ফলপ্রসূ পদক্ষেপ নিলে সরকার প্রণোদনা সহ সব সহায়তা দেবে বলেও আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 75 থেকে 80 লক্ষ বেল অথবা 12 থেকে 13 লক্ষ টন পাটের যদি আমরা বর্তমান বাজারে, যদিও 3000 টাকার বেশি পাটের মূল্য, 3500 টাকা, সো রাফলি আবার 10,000 কোটি টাকার মতো একটা কৃষি পণ্যের মূল্যমান দাঁড়ায়। এটাকে যদি আমি শিল্প পণ্যে দেখি, যে আমাদের রপ্তানি দুঃখজনকভাবে প্রবৃদ্ধি করছে না। ঈদযাত্রায় লঞ্চে বেশি ভাড়া নিলে প্রয়োজনে রুট পারমিট বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। নৌপরিবহন উপদেষ্টা বলেন, ঈদ সামনে রেখে 15 রমজান থেকে কিছু নির্দেশনা কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখা। এই সড়কে যেখানে সেখানে বাস থামানো বা রাখা যাবে না। এতে স্বস্তি ফিরবে যাত্রীদের মধ্যে। প্রতি লঞ্চে একজন কমান্ডার, 3 জন আনসার রাখতে হবে। তারা যাত্রীদের নিরাপত্তায় কাজ করবেন। কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এটা ঠেকাতে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং
নৌবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে 15 রমজান থেকে স্পিডবোট, বাল্কের চলাচলও বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুরো বিষয় মন্ত্রণালয় থেকে তদারকি করা হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টানিয়ে রাখবে, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।